আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ২০৮তম ফেসবুক লাইভে। আপনারা নিশ্চয়ই জানিছেন যে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কেন্দ্রীয় কার্যালয় আশুলিয়া থানা বাসস্ট্যান্ড এয়ার টাওয়ার ৯ নং দোকানে উদ্বোধন করতে যাচ্ছি। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আমাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ের প্রয়োজন ছিল। তাই আমরা এখান থেকে নিয়মিত আমরা ইনশাল্লাহ ফেসবুক সহ সকল অনুষ্ঠান এখান থেকে পরিচালনা করব। প্রিয় বন্ধুরা, বরাবরের মতোই আজকেও আমাদের অতিথি হিসাবে আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর। তিনি নিয়মিতই যেভাবে আলোচনা করেন, আজকেও তিনি আলোচনা করবেন স্টেরিলিটি বা বন্ধ্যাত্বের উপর হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে আমরা যে পর্বটি শুরু করেছিলাম, সেই পর্বে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমরা সেই পর্বটি আবার দ্বিতীয় পর্বে আজকে শুরু করেছি। সুতরাং বুঝতে পারছেন যে আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন চিকিৎসকদের জন্য আমাদের এই লাইভগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে সকল বন্ধুদেরকে আহ্বান জানাবো আপনারা আজকের এই লাইভটি সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকেও সংযুক্ত করে নেবেন। আমি চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আজকের স্টেরিলিটির ঔষধ নির্বাচন দ্বিতীয় পর্ব স্যার, আপনি শুরু করবেন প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় শিক্ষক চিকিৎসক বৃন্দ, আমার ছাত্রছাত্রী বৃন্দ, দূরে নিকটে যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। ইতিমধ্যে আপনারা শুনেছেন এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে আগামী এই 31 তারিখে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখেন, আমি ওই তারিখে আমাদের ওই কার্যালয়ে ইনশাআল্লাহ দুপুর 12টার থেকে আমি সেখানে থাকবো বলে আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে আলোচনাটা আপনারা জানেন, স্টেরিলিটি অর ইনফার্টিলিটি। এই বিষয়ের উপর আলোচনা এবং ওষুধ নির্বাচন। আপনারা ভালো করে জানেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার এই রোগীর সংখ্যা কোনো অংশে কম নয়। দেশে, শহরে, বন্দরে, সকল জায়গায়। আজকে আমি ক্যান্টের একটা উদ্ধৃতি দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ক্যান্ট কোনো একটা ওষুধের চিত্র আলোচনা করতে গিয়ে সে ওষুধটার নামটা আমি গোপন রাখলাম, পরবর্তীতে বলবো। আলোচনা করতে গিয়ে বলল যে আমার চিকিৎসক বৃন্দকে আমি জানিয়ে দিতে চাই, বন্ধ্যাত্বের মতো একটি রোগী চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা সম্ভব। সুতরাং এই কথাটা তিনি কবে বলেছেন? ধরে নেন আজ থেকে প্রায় 200 বছর পূর্বের কথা। তিনি বলেছেন, তোমরা স্টেরিলিটি অর ইনফার্টিলিটি এই চিকিৎসা করতে গিয়ে পরিষ্কারভাবে তোমরা চিকিৎসকরা
আগে রোগের কারণটা জানতে চেষ্টা করবা। হোয়াটস দ্য কজ বিহাইন্ড স্টেরিলিটি অর ইনফার্টিলিটি, তার কজেশনটা কি, তোমরা সেই কজেশনটা আগে ফাইন্ড আউট করবা। এটা ক্যান্ট, মহামতি ক্যান্ট, তিনি কেন একটা ওষুধের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন। তা আমরা পরবর্তীতে বলবো। তাই আই রিপিট, আমি গত তারিখেও কজ অফ দ্য স্টেরিলিটি, তো ক্যান্টেরই তার প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনায় নতুন করে আমি আবার স্টেরিলিটির কজেশনগুলি আপনাদেরকে জানাতে চাই। এটা আপনাদের জন্যই ভালো হবে। যখন আপনার কাছে রোগী আইদার মেল অর ফিমেল, স্টেরিলিটির ক্ষেত্রে দুইজনে দায়ী, সমান তালে দায়ী না হলেও তারা দুই পক্ষই দায়ী। দায়ীর পিছনে আপনারা প্রথম চিন্তা করবেন যে স্টেরিলিটির পিছনে ইজ দেয়ার এনি ইনজুরি, অর্গানিক ইনজুরি, আইদার মেল রিপ্রোডাক্টিভ অর্গান or female reproductive organ, কি ইনজুরি? মেলের ক্ষেত্রে তার স্ক্রুটাম ইনজুরি, পেনিস ইনজুরি, টেস্টিস ইনজুরি, আঘাত। এই আঘাতের কারণে তার মধ্যে কি অসুবিধা হয়েছে? তার মধ্যে কি প্যারালাইটিক কন্ডিশন চলে আসছে? তার মেল রিপ্রোডাক্টিভ অর্গানের সেন্সিটিভিটি কি নিস্তেজ হয়ে গিয়েছে? এই বিষয়গুলি লক্ষ্য করতে হবে এবং লক্ষ্য করতে হবে তার যে সিমেন, প্যাসেজ অব দি সিমেন, আঘাতের কারণে প্যাসেজ অব দি সিমেন কি অবস্ট্রাক্টেড হয়ে গিয়েছে, না সেই জায়গায় টিউমার ফর্ম করেছে, না সেই জায়গায় সিস্ট ফর্ম করেছে, তার পথে কোনো বাধা সৃষ্টি করেছে। এইটা এই ইনজুরির কারণে হতে পারে। এবার ফিমেলের ক্ষেত্রে বলেছে ফিমেলের ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজাইনা, লেবিয়া মেজর, লেবিয়া মাইনর, এই সমস্তগুলি ইনজুরির কারণে এই জায়গার মধ্যে তার গোপন অঙ্গটা কি ক্ষতবিক্ষত হয়েছে, এইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। প্যাথোলজিক্যাল কনসেপশনে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তার ওই স্ট্রিকচার অফ দ্য প্যাসেজ অফ দ্য রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গানের প্যাসেজে কোনো স্ট্রিকচার, সেই স্ট্রিকচারের কারণে আমার সিমেনের স্পার্ম আসতে পারছে না, না ওভামের ওভুলেশন হতে পারছে না, যে এই বিষয়গুলিকে তোমাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, টোটাল স্টপেজ অফ দ্য প্যাসেজ অফ দ্য রিপ্রোডাক্টিভ পার্ট অর অর্গান, আমার এই বিষয়গুলি প্রথম পর্যায়ে আমাকে দেখতে হবে। দেখার পরে আমি এবার মেইলের ক্ষেত্রে যাব যে whether the patient suffering from azoospermia, oligospermia, আমাকে এগুলা দেখতে হবে। তারপরে প্রিমেচিউর ইজাকুলেশন, পিএমই, এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে তার মধ্যে কোন রকম স্টেরিলিটি মেলের ক্ষেত্রে দেখা দিয়েছে কিনা, এই বিষয়গুলি আমাকে দেখতে হবে। আর কি দেখতে হবে? আর দেখতে হবে মাসিকের ডিসমেনোরিয়া, এমিনোরিয়া, মেনোরেজিয়া, ম্যাট্রোরিয়া। এর অর্থগুলি আপনাদেরকে জানতে হবে। ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন। এমিনোরিয়া, 2 মাস, 3 মাস, 4 মাস মাসিক সাইকেল বন্ধ।
এটা আপনাকে দেখতে হবে। তারপরে মেনোরেজিয়া, অতিরিক্ত মাসিক স্রাব, অতিরিক্ত বেশি রক্তস্রাব, এই বিষয়গুলি আপনাকে মেট্রোরেজিয়া, মেট্রোরেজিয়া মানে মেট্রোরেজিয়া তার মানে সাইকেল ইন বিটুইন টু সাইকেল, এক মাসের মধ্যে দুইবার, এক মাসের মধ্যে তার দুইবার তার সাইকেল হচ্ছে কিনা, এই জিনিসগুলি আপনাকে দেখতে হবে। আর্লি মেনস্ট্রুয়াল সাইকেল, তার বয়সের আগেই 12 বছর 13 বছর আগে, 9 বছরে, 7 বছরে, 8 বছরে তার মাসিক হয়ে যাচ্ছে কিনা, সেটাও এর জন্য দেখতে হবে। এবং তার এনিমিক ডায়াথেসিস, তার দুর্বলতার কারণে অ্যাবর্শন হয়ে যাচ্ছে কিনা, এইটাও আপনাকে দেখতে হবে। এক্সেস মেনস্ট্রুয়েশন দেখতে হবে, তার লিকুরিয়াটা দেখতে হবে, তার স্কেন্টি মেনস্ট্রুয়েশন দেখতে হবে। তারপরে হাইপার সেক্সুয়ালিটিটা দেখতে হবে। তার মধ্যে এমনও হইতে পারে রিপিটেড অ্যাবর্শন হইতে পারে, রিপিটেড অ্যাবর্শন, তারপরে তার রিপিটেড রেগুলার তার সেক্সুয়াল ইন্টারকোর্স, এই রিপিটেড রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে তার ভিতরে কোনো ক্ষত বিক্ষত বা কোনো সেক্সুয়াল ফোবিয়া সৃষ্টি হয়েছে কিনা, সেক্সুয়াল ফোবিয়ার কারণে, সেক্স ভীতির কারণে তার মানসিক বন্ধ হয়ে গেছে কিনা, সেটাও কজেশনের মধ্যে আসবে। এরপরে ফিমেলের ক্ষেত্রে আমার প্রজেস্টেরন, যে এটাকে বলা হয় ফিমেল সেক্স হরমোন প্রজেস্টেরন, সেই প্রজেস্টেরনের অবস্থানটা কি, সেটা কি ল্যাক অফ প্রজেস্টেরন, সেই ল্যাকিংসটা, সেটাও আমাকে সেটা কজেশনটা দেখতে হবে। অন দি আদার হ্যান্ড মেইলের ক্ষেত্রে ল্যাক অফ টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরনের হরমোন অতিরিক্ত যদি হয় তাও ক্ষতি, এবং যদি টেস্টোস্টেরন হরমোন যদি হরমোনাল ইমব্যালেন্স যদি হয় তাও ক্ষতি। ওভারঅল এই বিষয়গুলির পরে আমি আমি হরমোনাল ইনব্যালেন্সের এগুলা দেখার পরে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক কনসেপশন আমাকে কজেশনের ক্ষেত্রে এইটা আমার ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড কেসেস, কমপ্লিকেটেড ডিজিজ, দ্যাটস ওয়াই এর পিছনে দায়ী কি সোরা, না সিফিলিস, না সাইকোসিস, নাকি টিউবারকুলার মায়াজম? কারণ হানেম্যান তার জীবদ্দশায় বলে গিয়েছেন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে 90% দায়ী মায়াজমেটিক কজ, সোরা, সিফিলিস, সাইকোসিস অ্যান্ড টিউবারকুলার অর মিক্সড মায়াজম। এই মায়াজমেটিক ক্ষেত্রটা আছে কিনা দেখতে হবে। তারপরে আরেকটা জিনিস দেখতে হবে, কনস্টিটিউশনাল ডায়াথেসিস। আজকের স্টেরিলিটির পিছনে যে কনস্টিটিউশনাল ডায়াথেসিস মানে ফ্যাট, ফ্লেবি, ফ্লেশি, খুব মোটা সোটা, এই প্রেক্ষাপটে তাদের মধ্যে এই সমস্যাগুলি থাকতে পারে। অথবা লিন অ্যান্ড থিন, একটা মেল অর ফিমেল, বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে লিন অ্যান্ড থিন, হালকা পাতলা লিকলিকে শরীর, এই সমস্ত গুলিও স্টেরিলিটির ক্ষেত্রে দায়ী। সুতরাং এই সময় এই বিষয়গুলি যখন আপনার নিকট একজন বন্ধ্যাত্ব রোগী আপনার কাছে আসবে চিকিৎসার ক্ষেত্রে, খুব শান্তভাবে, খুব ধৈর্যের সাথে এই কজেশনগুলিকে আপনারা মূল্যায়ন করবেন। এই হলো প্রথম কথা। এই কজেশনটা মূল্যায়নের পরেই তারপরে আমরা কনস্টিটিউশনাল সিমটমস সবকিছু দেখার পরে তারপরে আমরা টোটালিটি অফ সিমটমস এর মধ্যে আমরা চলে যাব। তাহলে এই কজেশনের পরে উইদাউট দিস কজ, এই কজেশনের পরেও স্টেরিলিটি হতে পারে, স্টেরিলিটি আসতে পারে। তো এখন আসেন আমরা কজেশনের পরে, এখন আমরা আসেন আমরা এই স্টেরিলিটির অনেক ঔষধ। আপনারা যদি হোমিওপ্যাথিক চিকিৎসকরা শুধু স্টেরিলিটি অর ইনফার্টিলিটি, আমরা শুধু এই চিকিৎসাটা করব, আপনারা যদি কোনো মায়ের
পেটে বা কোনো মহিলাকে তার মধ্যে যদি মায়ের ডাক শোনাতে পারেন, একজন পিতাকে যদি পিতৃত্বের স্বাদ তাকে যদি আপনারা দিতে পারেন, তার চেয়ে বড় পাওনা, তার চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কিছু নাই। এরকম অনেক স্টেরিলিটি বন্ধাত্ব আমাদের হাতে ভালো হয়েছে এবং তাদের বন্ধাত্ব থেকে তারা মুক্তি পেয়েছে। এটা আজকে শুধু নয়, প্রায় 200 বছর আগে কেন্ট তিনি তার লেকচারে বলে গিয়েছেন। এখন আসেন, আমি এবার গতানুগতিক ওষুধের আলোচনায় চলে যাই। আমার অনেক ঔষধ, তারপরও আপনাদেরকে একটু ধারণার জন্য, আমি সব আলোচনা করতে পারবো না, শুধু ধারণা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ওষুধ আলোচনায় চলে যাই। আসেন, এখন আমি এই ক্ষেত্রে কমন এবং আনকমন রেয়ার দু একটা ওষুধ নিয়ে আমি কথা বলবো। এখন আসেন, আমরা আপনার কাছে সাপোজ একটা রুগিনী আসলেন, তাদের বর্তমান বয়স 30 বছর, 20 বছর বয়সে তার বিয়ে হয়েছে, সেই 20 বছর থেকে অদ্য পর্যন্ত সে মা হতে পারে নাই। এখন তার জন্য আমরা যে ওষুধটা নির্বাচন করব, আপনাদেরকে আগাম ধারণা দেওয়ার জন্য আমি বলে দিতে চাই, আপনাদেরকে একটু সুবিধা করে দিতে চাই, এই ওষুধটা মিনারেল কিংডমের ওষুধ এবং এই ওষুধটা হানেম্যান নিজে প্রুভ করেছেন এবং অতিমাত্রায় গরম কাতর এই ওষুধটা, এবং অথবা উভয় কাতর। এখন আসেন, আপনার কাছে রুগী আসলো, রুগিনী কান্নার স্বরে কানবেই তো, কান্নার স্বরে বলবে, স্যার আজকে আমার কষ্ট একটাই, সেটা হলো স্যার আমার বিবাহিত জীবন আজকে 10 বছর, কিন্তু আমার গর্ভে এ পর্যন্ত কোনো সন্তান আসে নাই। যদিও আমাদের যৌন জীবন স্বাভাবিক, আমরা উইদাউট প্রোটেকশনে আমাদের যৌন কার্য আমরা পরিচালনা করে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এক গাদা প্যাথোলজিক্যাল রিপোর্ট আপনার সামনে দিল। আপনি প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলি দেখলেন, দেখে এই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকে একসাথে আপনারা আনবেন, তবে ইন্টারোগেশনটা করবেন সেপারেট, ইন্টারোগেশনটা সেপারেটলি করবেন, কারণ প্রত্যেকের স্বাধীনতা দিবেন, মেইলের স্বাধীনতা ফিমেলের স্বাধীনতা চিকিৎসার ক্ষেত্রে দিবেন, পরবর্তীতে দুইজনকে একত্রিত করবেন। অনেক সময় মহিলারা হাজবেন্ডের সাথে সব কথা বলতে চায় না, হাজবেন্ডও তাদের উইকনেসটা মহিলার সাথে বলতে চায় না, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টগুলি দেখলাম, নো অ্যাজোস্পার্মিয়া, নো অলিগোস্পার্মিয়া, তার মধ্যে পুরুষের ক্ষেত্রে কোনো রকম তার কোনো বীর্যের কোনো শুক্রাণু স্বাভাবিক, তার মধ্যে অ্যাজোস্পার্মিয়া নাই, অলিগোস্পার্মিয়া নাই, পিএমই নাই, প্রিমেচিউর ইজাকুলেশন তাও নাই, এসটিডিও নাই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এইটাও নাই। তাহলে এই ক্ষেত্রে পুরুষ বাবাজি ফ্রি হয়ে গেল। এবার আসেন, এইবার আপনি মহিলাকে জিজ্ঞাসা করলেন যে মা তোমার কষ্টটা কি একটু বলো। স্যার আমার কষ্টটা, আমার বিবাহিত জীবনের আগে আমার এই সমস্যাটা হয় নাই। কি সমস্যা? স্যার আমার মাসিক স্রাবের আরম্ভ হওয়ার সময় খুবই কষ্ট। স্যার জানেন, আমার মাসিক স্রাবের চেয়ে বেশি হলো আমার
শ্বেতপ্রদর, যেটাকে আমরা লিকুরিয়া বলি, লিকুরিয়া। স্যার আমার প্রচুর পরিমাণে লিকুরিয়া, শ্বেতপ্রদর আমার প্রচুর, এবং দুর্গন্ধযুক্ত আমার এই লিকুরিয়া। স্যার তখন আপনি প্রশ্ন করবেন যে কেমন এইটা, এইটা দেখতে কেমন বা এটার রংটা কেমন? তখন সে বলবে যে স্যার ডিমের কুসুমের মতো এরকম হলুদাভ, এবং এই লিকুরিয়া এত বেশি পরিমাণ, সেই পরিমাণটা এক্সকোরিয়েটিং, অ্যাক্রিড, তার মানে হাজাকারক, তার মানে অ্যাসিডিটিক, হাজাকারক, যেখানে হেজে লেগে যায় সেখানে হেজে যায়। জানেন স্যার, এটার সবচেয়ে পিকুলারিটি হলো আমার যখন লিকুরিয়ার স্রাব বের হয় মনে হচ্ছে যেন আমার পেশাবের রাস্তা দিয়ে গরম পানি বের হচ্ছে, অতিরিক্ত গরম পানি বের হচ্ছে স্যার। এবং লিকুরিয়ার স্রাবটা স্যার গড়াইয়া একদম পা পর্যন্ত চলে যায়। এই যখন আপনাকে বলল, তারপরে আপনি আরো দুই একটা কথা জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা? সেই জিজ্ঞাসাটা হলো, আচ্ছা মা আপনার মাসিক? ও স্যার আমার তো বয়সের আগেই আমার মাসিক হয়ে গিয়েছে স্যার। বয়স স্বাভাবিক একটা বয়স, অথচ আমার 12 বছরে আর্লি মেনস্ট্রুয়েশন, মাসিক আমার হয়ে গিয়েছে। এখন স্যার যখনই আমার এই লিকুরিয়া বা মাসিক স্রাবের পরিমাণ কম কিন্তু লিকুরিয়াটা বেশি, আমার স্যার স্টোমাক, আমার পাকস্থলীতে ব্যথা করে, নৌসিয়া অ্যান্ড ভমিটিং এগুলি আমার আছে, বমি বমি ভাব আমার আছে, এই অবস্থা। এখন এই অবস্থায় মনে হচ্ছে যেন স্যার আমার পেশাবের রাস্তা দিয়ে সবকিছু স্যার প্রোলাপসিস অফ দ্য ইউটেরাস, এটাকে ইংলিশে বলা হয়, আমার ফ্লো প্রচুর, এবং প্রোলাপসিস অফ দ্য ইউটেরাস, ইউটেরাস দিয়ে আমার সবকিছু বের হয়ে যায়। এই অবস্থায় রোগিনীর চেহারার মধ্যে আপনি কি দেখলেন? তার মধ্যে উৎকণ্ঠা দেখলেন, অস্থিরতা দেখলেন, এবং আরো কি দেখলেন? তোমার যে মা, তোমার যে রক্তের স্রাব স্যার এই টুকরা টুকরা করে এগুলি পড়ে। তাহলে আর কি লাগে বলেন? এত কিছু আপনাদেরকে এক্সপ্লেন করলাম, এইবার বলেন তো দেখি আপনারা কি ওষুধটা দিবেন? অরুণ দেব রায় বোরাক্স, অরুণ দেব রায় বোরাক্সের কথা বললেন। আর কে কি বলবেন? আর কি বলবেন? স্যার আমার ভিতরে ভয়। কিসের ভয়? স্যার চলাফেরার ভয়, মনে হয় যেন এই প্রজেক্টিং বিল্ডিং আমার মাথার উপরে পড়বে, আর স্যার আমি নিচের দিকে তাকাতে পারি না, আমার সমস্ত মাথা ঘুরতে থাকে। এই অবস্থাগুলি আপনি যখন তার মেন্টালিটিতে পেলেন, এবং এর আগে আমি অনেকগুলি সিমটমস আপনাদেরকে বলেছি, তার একদম পিকুলিয়ার আনকমন আনকমন সিমটমস হলো অতিরিক্ত লিকুরিয়া এবং এক্সকোরিয়েটিং এবং অ্যাক্রিড প্লাস এবং গরম পানি। লিকুরিয়া তো নয়, গরম পানি আমার পা পর্যন্ত গড়িয়ে যায়। এই ওষুধের টোটাল চিত্রটা আপনারা এটা পেলেন। এবার বলেন আপনারা কি ওষুধ দিবেন? আপনারা ম্যাক্সিমুল বোরাক্স, অকুল হোসেন বোরাক্স, আমিরুল ইসলাম বিপ্লব বোরাক্স, চমৎকার। আপনারা অনেক বেশি জানতেছেন। এবার বলেন আর কে কি বলবেন? বলেন, ভুল হইতে পারে, কোনো অসুবিধা নাই, বলেন তো দেখি আর কি বলবেন। কেউ বলবেন কিছু? মোহাম্মদ মোস্তফা স্যার বোরাক্স, ধন্যবাদ। বোরাক্স চমৎকার, বোরাক্স। নওয়াব সিরাজউদ্দিন বোরাক্স, ফৌজিয়া খাতুন বোরাক্স, তারপরে বিপ্লব চক্রবর্তী বোরাক্স, আব্দুর রশিদ তরফদার বোরাক্স, হোমিও হসপিটাল বোরাক্স, রিপন মোদক বোরাক্স, মেহেদি বিল্লাম বোরাক্স, শেখ হাফসা হিমু
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গৌরাঙ্গ তপা বোরাক্স, চমৎকার। কোন জায়গা থেকে? সালমান আব্দুল্লাহ বোরাক্স, নওগাঁ থেকে বিল্লাল হোসেন বোরাক্স। প্লিজ প্রসিড অন। তাসফিয়া হুমি হল বোরাক্স, গৌরাঙ্গ তপা তাপা বোরাক্স, চমৎকার, থ্যাংক ইউ। প্লিজ সত্যজিৎ দাস বোরাক্স। এইবার আসেন, আমরা এই জায়গায় স্টপ দিতে চাই। দেখেন, আমরা স্টেরিলিটির ক্ষেত্রে বোরাক্সকে কতটুকু মূল্যায়ন করব বা আমরা করেছি, আমরা আদৌ কি জানি কিনা বোরাক্সের পিছনে আমার কোনো মায়াজমেটিক কজ, তেমন আমার মায়াজমেটিক কজের মধ্যে এটা সোরিক ডায়াথেসিসের একটা ওষুধ। হ্যাঁ, আপনাদের সাথে আমিও একমত। আজকে আপনারা ক্যান্টের লেকচারে বোরাক্সটা দেখেন। ফেরদৌসি রোজি বোরাক্স, মমিনুল সাতক্ষীরা বোরাক্স, ক্যান্টের লেকচারে ক্যান্ট, আমি যে একটু আগে বলেছিলাম যে বোরাক্সের মধ্যে ক্যান্ট তার এই কথাগুলি বলে গিয়েছেন যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসকরা স্টেরিলিটি আপনারা যদি কজেশন বের করতে পারেন তাহলে স্টেরিলিটি ভালো করতে পারবেন, আপনারা ভালো করতে পারবেন। ফেরদৌসি বোরাক্স, থ্যাংক ইউ আপনাদেরকে, অশেষ অশেষ ধন্যবাদ। দীপক রায় নোয়াখালী, দেবনাথ, দীপক রায় বোরাক্স, সবাই বোরাক্স, চমৎকার। আপনারা এইভাবেই সিমটমস অ্যানালাইসিস করে আপনারা ওষুধ দিবেন, ওষুধ নির্বাচন করবেন। এখন আসেন প্লিজ, আমি জানি আপনারা আমার চেয়েও বেশি জানেন। আপনারা এখন আবার নতুন করে আমরা এই বিষয়গুলিকে আলোচনায় আনার অর্থ হলো আবার আপনাদের ব্রেনটাকে শানিত করা, আপনাদের মেমোরিকে আমরা আরেকটু শার্প করা, যাতে আমাদের হাত থেকে যে স্টেরিলিটিগুলি আমরা চিকিৎসা করতে পারি। এবার আসেন, আমি এখন স্টেরিলিটির আরেকটা ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে নেই, দিস ইজ অ্যান আনকমন মেডিসিন। এই আনকমন মেডিসিনের মধ্যে এটা কিন্তু প্ল্যান্ট কিংডমের মেডিসিন এবং রিচার্ড হেল এটা ক্লিনিক্যালি প্রুভ করেছেন। এখন এই রোগিনী তার হাজবেন্ড সহ আপনার কাছে আসলো। এই রোগী স্বামী স্ত্রী দুইজনেই, তাদেরও 8-10 বছর পর্যন্ত কোনো বাচ্চা হচ্ছে না। এখন বাচ্চা হচ্ছে না, আপনারা তাদের কান্নাকাটি স্বাভাবিক, এটা কোয়াইট ন্যাচারাল। তাদের মধ্যে বাচ্চা নাই, তারা পারিবারিকভাবে ক্ষতবিক্ষত, সামাজিকভাবে ক্ষতবিক্ষত, এভরিথিং। এখন আপনার চিকিৎসক আপনি তার সিমটমস অ্যানালাইসিস করে তাকে আপনি ওষুধ দিবেন। এই ক্ষেত্রেও দেখা গেছে আমি তার পজিটিভ ফ্যাক্টর যা যা আমি বলেছি এর মধ্যে অ্যাকসেপ্টিং সোরিক মায়াজম ছাড়া অন্য কিছু আমি পাই নাই। সাইকোটিকও না এবং সিভিলিটিকও না, টিউবারকুলারও না, এগুলি আমি এই ওষুধের ক্ষেত্রে পাই নাই। রোগী যা সিমটমস বলেছে সেই সিমটমসের ক্ষেত্রে আমি এই ওষুধটাকে বলা হয় ইটস এ টনিক অফ দ্য ইউটেরাস। ওষুধটাকে বলা হয় ইটস এ টনিক অফ দ্য ইউটেরাস। যদিও এটা হোমিওপ্যাথির ভাষা নয়, আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ চিকিৎসকরা, জ্ঞানী গুণীরা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে কিছু শব্দ উচ্চারণ করে। সেই শব্দের মধ্যে এটা হলো ইটস এ টনিক অফ দ্য ইউটেরাস। আবার বলেছে অ্যাজ লাইক অ্যাজ চায়না, যে ওষুধটা নিয়ে এখন আমি কথা বলতেছি। এখন মা জননী আপনার কষ্টটা কি? স্যার দেখেন এই রিপোর্টগুলি দেখেন। স্যার দেখেন, আমরা দেখলাম তার হাজবেন্ডের কোনো রোগ নাই, তার হাজবেন্ডের কিচ্ছু নাই। আমরা তার বাচ্চা না হওয়ার পিছনে বাচ্চা যে সমস্ত কারণগুলি, তার কোনো কারণ হাজবেন্ডের নাই। এখন কি মা আপনার কি কষ্ট?
স্যার আমার যে মাসিক, আমার সকল কষ্ট স্যার মাসিকে। কি মাসিকের আগে স্যার আমার ব্যথা হয়, মাসিকের পরে ব্যথা হয়, মাসিক ডিউরিং মাসিক পিরিয়ড ব্যথা, বিফোর আমার ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন, এগুলি আছে। এর চেয়েও বড় জিনিস, বড় স্যার, এক্সেসিভলি ডিসচার্জেস অফ লিকুরিয়া, প্রচুর পরিমাণে সাদাস্রাব বা শ্বেতস্রাব। আপনাদেরকে একটু বলে রাখি, এই সাদাস্রাব শ্বেতস্রাব, এই স্রাবগুলি আপনার কি করে, আপনার স্পার্মকে নষ্ট করে দেয়। আপনার বীর্যের মধ্যে যে স্পার্মটাকে ক্ষত বিক্ষত করে দেয়, আপনার ওভামকে এটা নষ্ট করে দেয় এই লিকুরিয়া। সেই ক্ষেত্রে যে তার স্টেরিলিটি, সে দোষী না, অথচ লিকুরিয়ার কারণে সে তার স্টেরিলিটিতে বন্ধাত্বে সে এই অসুস্থতায় সে নিমগ্ন। এখন এক্সেসিভ লিকুরিয়া, তার মধ্যে কি আছে, এক্সকোরিয়েটিং, আর কি অ্যাক্রিড, যেটা আমি বোরাক্সের ক্ষেত্রে বলেছি, এই জায়গার মধ্যেও তাই। কিন্তু এই জায়গার মধ্যে একটু পার্থক্য হলো এই রিপিটেড অ্যাবর্শন, তার বারবার তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি কেমনে বলি, তার বন্ধাত্মতা তো বাচ্চা হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু রেজাল্ট তো পাচ্ছি না। বাবা মা তো বলতেছে তার বাচ্চা হচ্ছে না। এখন তারা স্বামী স্ত্রী বলতেছে আমার গর্ভে বাচ্চা আসতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো বাচ্চা নাই, 1-2 মাসের মধ্যে আউট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে রিপিটেড অ্যাবর্শন হচ্ছে, এবং এই অ্যাবর্শনের পরে আমার মধ্যে প্রচুর পরিমাণে দুর্বলতা। রিপিটেড অ্যাবর্শনের পরে দুর্বলতা। এখন স্যার আমার এটাকে কি বলা হয়, অকাল মাসিক, প্রিমেচিউর মিনসেস, তার মানে মাসিক সময়ের আগেই অনেক আগে আমার মাসিক আরম্ভ হয়ে গিয়েছে, এবং অতিরিক্ত মাসিক মেনোরেজিয়া, এবং ফলস লেবার পেইন, যেমন আমাদের মায়েদের গর্ভের থেকে বাচ্চা বের হওয়ার সময় যেরকম ব্যথা বেদনা, তারও এরকম ব্যথা বেদনা, হুইচ ইজ নোন অ্যাজ ফলস লেবার পেইন। কিন্তু স্যার আমার এনিমিক ডায়াথেসিস, আমার পুরা জরায়ুটা শিথিল, মনে হয় রিল্যাক্সড, আমার জরায়ুর কোন রকম কার্যক্ষমতা নেই, শিথিল। রিপিটেড অ্যাবর্শন এবং প্রোলাপসেস অফ দ্য ইউটেরাস থেকে আমার প্রোলাপস হয়ে যায়, আমার ইউটেরাস দিয়া সব বের হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। বিয়ারিং ডাউন সেন্সেশন, আমার নিচের দিকে সব কিছু চলে যাচ্ছে। আর একটা জিনিস কি স্যার জানেন, আমার যেই যৌনাঙ্গ, আমরা এটাকে ভ্যাজেনাল ক্যানেল বলি, যৌনাঙ্গেতে প্রচুর পরিমাণে চুলকানি, এবং যৌনাঙ্গ দিয়ে প্রচুর পরিমাণে চুলকানি, এক্সেসিভ ডিসচার্জ। এখন এই 5-7টা কথার উপর ভিত্তি করে আপনারা কি আপনাদের মাথার মধ্যে এমন কোনো ওষুধ আসতেছে? আমি আগেই আপনাদেরকে নকল বাণিজ্যের মধ্যে দিয়ে দিলাম, এটা সোরিক ডায়াথেসিস, এটা প্ল্যান কিংডমের, এটা ডাক্তার রিচার্ড হেল এই ওষুধটা আবিষ্কার করেছেন, এবং এটা ক্লিনিক্যালি প্রুভ। এটা একটা যে ক্লিনিক্যাল ট্রায়ালের একটা ওষুধ। আপনি কি ওষুধ দিবেন একটু বলেন তো দেখি, কি ওষুধ দিবেন? আপনারা একটু বলেন প্লিজ, কি ওষুধ দিবেন? একটু বলেন, কি ওষুধ দিবেন? কেউ দিবেন না? আচ্ছা, একটু ভুল হইতেই পারে, একটু আমারও তো ভুল হয়ে যায় ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, আমাদের ভুল হবেই। তারপরও দেখি আপনাদের বিদ্যা বুদ্ধি থেকে
কিছু বের হয় কিনা ওষুধের নাম একটু বলেন প্লিজ, একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি জানি আপনারা বলবেন না, আপনারা জানেন, তবু আপনারা ইতস্ততের মধ্যে আছেন। এই ওষুধটা আপনারা বরিকের মধ্যে পাবেন। বরিকের এবং অন্যান্য রাইটারও এটাকে উল্লেখ করেছেন। এলিট্রিস ফেরিনোসা, এই ওষুধটা হলো এলিট্রিস ফেরিনোসা। স্টেরিলিটির ক্ষেত্রে আপনারা এই ওষুধটাকেও গুরুত্ব দিবেন, এলিট্রিস ফেরিনোসা। এখন আসেন, আপনাদের একটা প্রিয় ওষুধ, যে ওষুধটা স্টেরিলিটির ক্ষেত্রে যদি টপ মোস্ট 10টা ওষুধকে আপনারা চিহ্নিত করেন, তার মধ্যে এখন আলোচনার মধ্যে এই ওষুধটা টপ মোস্ট 10টার একটা ওষুধ, দিস মেডিসিন, যেটা আপনাকে আমি আলোচনায় আনতে চাই। এবং এই ওষুধটা যখন আপনি রুগীটা আপনার সামনে আসলো, ন্যাচারালি আপনার সামনে আসার পরে আপনার কাছে তাদের ওই একই ইতিহাস, আজকে 5-7 বছর 10 বছর, স্যার আমাদের কোনো বাচ্চা হচ্ছে না, আমাদের কোনো বাচ্চা হচ্ছে না, আমাদের বিয়ে হয়েছে 10 বছর কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না। আমরা স্যার, আমার যখন 16-17 বছর বয়স তখনই স্যার বিয়ে করেছি। এইবার স্যার আমার এই জন্য আপনার কাছে এসেছি। এখন তার মানে মেয়েটার বয়স 26 বছর। আপনি তার কাগজপত্রগুলি, তার প্যাথোলজিক্যাল রিপোর্টগুলি তারা সাধারণত এগুলো নিয়ে আসে, সিমেন অ্যানালাইসিস সব কিছু নিয়ে আসে। সিমেন অ্যানালাইসিসে দেখা গেল নো অ্যাজোস্পার্মিয়া, নো অলিগোস্পার্মিয়া। তার মানে পুরুষের ক্ষেত্রে তার কোনো সমস্যা নাই। এবার আসেন মেয়েটার, আপনি কি করলেন? মেয়েটাকে তার দেখলেন, অবয়ব দেখলেন, অবয়ব দেখে আপনি বুঝতে পাচ্ছেন না যে এই মেয়েটা হোয়েদার শি ইজ ফিমেল অর মেল। এখন মেয়েটাকে ফিমেল, তার সামনের দিকে তাকালে বোঝা যায় যে সে ফিমেল, আর যদি তার পিছনের দিকে তাকান তাহলে দেখা যাচ্ছে একটা মেল পেশেন্ট। তার মানে যদি আপনি একটা সরল রেখা টানেন, তার এই মেয়েটার বডিটা হলো একটা সরল রেখা, তার মাথা থেকে পা পর্যন্ত হালকা পাতলা লিকলিকে চেহারা, যেটাকে বলা হয় মেসকুলিন হিপ। তার মানে মেয়েদের হিপ থাকবে বড়। যেহেতু এই হিপ কেন বড়, মেয়েরা বাচ্চা ধারণ করতে গেলে মেয়েদের হিপ বড় থাকে, কিন্তু এই মেয়েদের, এই পেশেন্টদের হিপটা হলো মেসকুলিন হিপ। এখন আসেন মেসকুলিন হিপ, এখন আসেন মা জননী, আপনার কি কষ্ট? তখন সে আপনার সামনে কান্না জড়িত কণ্ঠে, তার মধ্যে একটা উৎকণ্ঠা দেখলেন, বিষণ্ণতা দেখলেন, ক্রন্দনশীলতা দেখলেন, উদাসীনতাও দেখলেন, হতাশা দেখলেন। স্যার আপনি দয়া করে স্যার আমার হাজবেন্ডকে একটু বাইরে যাইতে বলেন। হাজবেন্ডকে আমি বের করে দিলাম। এবার বলেন আম্মা আপনার কি কষ্ট? কয় স্যার শুধুমাত্র স্বামীর কারণে এই ঘরটা করতেছি। আমার ঘরটা স্বামীয়ে আমাকে স্বর্গীয় সুখ দিয়ে রেখেছে, কিন্তু স্বামী ব্যতীত আর
শ্বশুর শাশুড়ি দেবর ননদ পাড়া পড়োশি আত্মীয় স্বজন সব আমার এগেনস্টে, কিন্তু এই স্বামীর জন্য আমার এই জীবনযাত্রা এত সুখ স্যার। কিন্তু স্যার আমার কষ্টটা হলো যে মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষকে স্যাটিসফাই করার মতো কোনো বডি আমার নাই, কোনো অর্গান আমার নাই, আমার কোনো ফিমেল অর্গান নাই, তাকে যে আমি স্যাটিসফাই করব স্যার। এই কারণে স্যার আমার ভিতরে ভয়, সার্বক্ষণিক ভয় কাজ করতেছে যে স্বামীর আদর্শ। স্যার জানেন আমার যৌন চাহিদা প্রচুর, কিন্তু স্যার আমি যৌন চাহিদা প্রচুর, কিন্তু স্যার আমি স্বামীর সাথে আমার ইন্টারকোর্স স্যার করতে পারি না। ইন্টারকোর্স স্টার্ট করার সাথে সাথে স্যার আমি সেন্সলেস হয়ে যাই। এত ব্যথা, এত কষ্ট। তার তার অর্গানটা স্যার আমার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে আমার ভেজাইনা দিয়ে ঢুকার সাথে সাথে স্যার আমি সেন্সলেস হয়ে যাই। তখন আপনি কি বুঝলেন? আপনি বুঝলেন যে মানুষটা যেরকম, মানুষটার অর্গানটা ওরকম ছোট এবং তার ভেজাইনাল ক্যানেলটা ওরকম চিকন এবং ডেপথ অফ দি ভেজাইনা সেটাও আরো কম। অ্যাজ এ রেজাল্ট মেল রিপ্রোডাক্টিভ অর্গান যে পেনিস ওর ভিতরে ঢুকার সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায়। যার কারণে এই যে অবস্থা, এই অবস্থার কারণে তার কনসেপ্ট হয়, বাট 1 মাস 2 মাসের মধ্যেই আবার সেটা রিপিটেড অ্যাবর্শন হয়ে যায়। এই যে তার মানসিকতা, এই রিপিটেড অ্যাবর্শন, এই অ্যাবর্শনকে সে কি করে, তার যে মনের কষ্টটা, সে নিজের দেহকে সে অন্যের সাথে তুলনা করে এবং সে কোনো বিয়ে শাদী, কোনো অনুষ্ঠান, কোনো পূজা পার্বণ, কোনো পারিবারিক অনুষ্ঠান, কোনো জায়গায় সে যায় না। গেলে তার মেন্টালিটি সোজা ওই মহিলাদের দিকে তাকায় আর নিজের দেহের দিকে তাকায়া সে সম্পূর্ণরূপে ইন্ট্রোভার্টেড এবং ক্রন্দনশীল হয়ে যায়। এই অবস্থার কারণে তার মধ্যে এই অবস্থায় নিজকে সেই এতটা হীনমন্যতায় করে স্বামীর প্রতি তার গভীর শ্রদ্ধা ভালোবাসা তাকে বেঁচে রাখে। এখন আসেন আম্মা, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন কোন এই ধরনের রোগীকে আপনি যখন ট্রিটমেন্ট করবেন অবশ্যই তার অর্গানকে, আপনার তার স্পেসকে আপনাকে যে কোনো প্রকার হোক তার স্পেসকে আপনার বড় করতে হবে। এখন এই বড় করার জন্য আপনার করণীয়টা কি? আপনি কিভাবে তার পেটে, আপনি শিওর হয়ে গিয়েছেন যে তার বাচ্চা হবেই, তার বাচ্চা হবেই। এখন আপনি দেখলেন রোগীটা শীতকাতর, অ্যান্টিসোরিক পেশেন্ট, তার স্বামীর বড় ধরনের কোনো রোগ শোক কোনো কিছু নাই। এই অবস্থার প্রেক্ষাপটে আপনি তাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করবেন। তার কিছু টেকনিক অ্যাপ্লাই করে তাকে যদি ইন্টারকোর্স না হয়, যদি স্পার্ম, যদি সিমেন যদি পাসিং আউট না হয়, তাহলে বাচ্চা হবে কোত্থেকে? এই কারণে এই ধরনের রোগীদের একটা ম্যানেজমেন্ট আছে, যে সেই ম্যানেজমেন্টটা হলো যে আপনি যখনই তাদের সাথে মেলামেশা যাবেন তখন ম্যানেজমেন্টটা হলো তাদের লাম্বার রিজিয়নের পিছনের দিকে তাদেরকে উঁচু কোনো বালিশ দিয়ে তাদের সাথে ইন্টারকোর্স করবেন এবং পাওটাকে উপরে উঠাইয়া দিবেন। এইভাবে পাওটাকে উপরে উঠাইয়া দিবেন যাতে তাদের ইন্টারকোর্সে আপনার যতটুকু সেখানে সিমেন পাস আউট হয় সেটা যাতে আপনার তার এক্সপেলড আউট না হয় সেই পদ্ধতিগুলি অবলম্বন করবেন
এবং মেয়েটাকে সেভাবে বুঝিয়ে সুজিয়ে আপনাকে তাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হলে তার কিছু কষ্ট অনুভব করতে হবে। এই অবস্থার প্রেক্ষাপটে আপনি আর কি দেখলেন? তার মধ্যে লিকুরিয়া আছে, কনস্টিপেশন আছে, তারপরে তার উইকনেস আছে, এনিমিক ডায়াথেসিস আছে, কাতরতার কথা বললাম, তার ওভারঅল মেন্টালিটির কথা আমি সবকিছু আপনাদেরকে এক্সপ্রেস করলাম। আপনি এই ক্ষেত্রে তাকে কি ওষুধ দিবেন? অকুল হোসেন সিপিয়া, অকুল হোসেন, মেহেদি বিল্লাল সিপিয়া, ও জি সিপিয়া, সামিন আকরাম সিপিয়া, আব্দুল্লাহ আল মামুন সিপিয়া, প্লিজ একটু বলে যান প্লিজ। গৌরঙ্গ তপা সিপিয়া, গৌরঙ্গ তপা সিপিয়া প্লিজ। বজলুর রশিদ সিপিয়া, সালমান আব্দুল্লাহ সিপিয়া নওগাঁ থেকে, হেলাল উদ্দিন সিপিয়া, বিল্লাল হোসেন সিপিয়া, সিপিয়া, মিনারুল সিপিয়া, নির্মল সিপিয়া, মেহেদি বিল্লাল সিপিয়া। ওকে ফাইন। এবার আসেন, আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করেছি সেই এক্সপ্লেনেশনের একটা কষ্টের কথা আপনাদেরকে না বললে নয়। সবাই আপনারা, কেউ বললেন কলট্রি, একজনে বললেন কলট্রি, এর মধ্যে 99% আপনারা সিপিয়া। ইয়াস, দ্য মেডিসিন ইজ সিপিয়া। দ্য মেডিসিন, আপনাদের শেয়ারের জন্য ধন্যবাদ। ইয়েস, দ্য মেডিসিন ইজ সিপিয়া। শুনেন, কলেজে যখন আমি মেডিকেল ক্লাস আমি নিতাম বা অর্গাননের ক্লাস নিতাম গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে, তখন আমি তো আম্মাজান ছাড়া কথা বলতাম না আমার ছাত্রীদেরকে। তখন এই দুষ্ট ছেলেরা বলতেছে, স্যার সিপিয়া আসতে আছে, ওই যে দেখেন সিপিয়া আসতেছে। এইবার মেয়েটার কান্না কে চায়? মেয়েটা এসে আমার হাতে পায়ে জড়াই ধরে, স্যার আমাকে থেকে বাঁচতে দেন স্যার, আমি না হয় সুইসাইড করব কলেজের 4 তলা থেকে পড়ে। ওরা সবাই আমার সিপিয়া কেন ডাকে স্যার? সিপিয়া কেন ডাকে? এইবার সিপিয়ার কষ্ট এবার তো বুঝছেন। সুতরাং এই সিপিয়া শি হ্যাজ দি অ্যাবিলিটি, তার সেই ক্ষমতা আছে কনসেপ্ট হওয়ার, বাট সে জায়গায় স্পার্ম এন্ড ওভামের মিলন হচ্ছে না, যেহেতু তার স্পেসটা ডেপনেসটা নাই, কম। সেই কারণে আপনাদেরকে টেকনিক অ্যাপ্লাই করে সিপিয়াকে মা হওয়ার আপনারা গ্যারেন্টি দিবেন এবং মা হওয়ার জন্য যা ম্যানেজমেন্টের দরকার তাই আপনারা দিবেন। যা হোক, আজকে আমরা আপনাদের 3টা আলোচনা করেছি। সময় পেলে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তবে শুধু আপনাদেরকে এইটুকু বলে দিতে চাই যে আপনারা মায়াজমেটিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই সালফারকে ভুলবেন না, সরিনামকে ভুলবেন না। সালফার এবং সরিনাম দুজনেই মায়াজমেটিক দিকে শরিক মায়াজমের। সেই ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি সেটা নিশ্চয়ই আপনারা ভালো জানেন। ঠিক তেমনি ভাবে আপনার জমিন মানে ফিমেলের জমিনটা যদি ক্ষতবিক্ষত হয়, ফিমেলের জমিনে যদি টিউমার থাকে, সিস্ট থাকে, সুতরাং এগুলাকে ক্ষতবিক্ষত থাকে, এগুলাকে ওভারকাম করার মতো ওষুধ আমাদের সাইকোটিক মেডিসিন আছে, সিফিলিটিক মেডিসিন আছে। সেই ক্ষেত্রে তার এই ফরমেশন কি এসটিডি, আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে এগুলা সৃষ্টি হয়েছে কিনা, এই অবস্থানগুলি আপনারা মাথায় নিবেন। সুতরাং হাতে গোনা 20-30টা ওষুধের মধ্যে আমার টোটাল মানব জাতির এই ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড ডিজিজগুলি 20-30টা ওষুধের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং আমার মনে হয় এই 30টা ঔষধ 20-30টা ওষুধ যদি আপনারা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, আপনাদের নিকট লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, লাং ডিজিজ, আপনার ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, স্টেরিলিটি,
ইনফার্টিলিটি, সেক্সুয়াল উইকনেস, কোনো কিছুই আপনি ফেলিওর হবেন না। দরকার ওই আপনার ক্যান্টের ভাষায় বলতে হয়, তোমরা অবশ্যই পটেন্সি মেডিসিন তোমরা অ্যাপ্লাই করবা। সেই ক্ষেত্রে কোন রকম প্যাটেন্টনিক কম্বিনেশন তোমরা ব্যবহার করবা না। ওয়ান টাইম ইউজ ওষুধ ব্যবহার করবা না। রোগের নামে কোনো ওষুধ ব্যবহার করবা না। আপনারা হোমিওপ্যাথিক দোকানে গিয়ে যদি বলেন বন্ধাত্বের ওষুধ দেন, পাওয়া যাবে, সেক্সের ওষুধ দেন, পাওয়া যাবে, কিন্তু দয়া করে এগুলা, এই ওষুধ মানি আপনার জীবনকে শেষ করে দেয়। আপনার লাইফের মধ্যে আপনাকে হয়তোবা 3 মাস 6 মাস আপনাকে ভালো লাগবে, কিন্তু সারা জীবনের জন্য আপনাকে পঙ্গু করে দিবে। সুতরাং আপনাদের কাছে আমার করজোড় করে অনুরোধ, দয়া করে ফ্লুজামেডোরিনামকে চিনেন, সালফার সোরিনামকে চিনেন, মার্কসল সিভিলিনামকে চিনেন। এই ওষুধগুলিকে যদি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই 20-30টা ওষুধের মধ্যেই আপনার সমস্ত রোগগুলি অ্যারেস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনার এই আমাকে রিকোয়েস্ট করেছে কি, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন স্যার। আর কে যেন স্পষ্ট করে বুঝাচ্ছেন স্যার, সব ক্লিয়ার। সভাপতি মহোদয়কে অনুরোধ করব, আজকের আলোচক স্যারকে রিকোয়েস্ট করবেন যেন স্যার কি, আর তো বুঝতে পারছি না কি কি বিষয়ে আমাকে করছেন স্যার। ওটিসি ওষুধের নাম মেনশন করে দেন। কি স্যার? ওসিটি ওষুধের নাম মেনশন করে দেন। আমি নিজে তো ওসিটি বুঝি না। আমরা অনেক ওষুধ নিয়ে পড়াশোনা করি, কিন্তু এই দৃষ্টি ওষুধ আমরা আরো বেশি হাইলাইট করে পড়াশোনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওসিটি কি আমি বুঝি না। আমি বুঝি টিউবারকুলিনাম, আমি বুঝি থুজা, আমি বুঝি পালসেটিলা, আমি বুঝি নেট্রামিউর, আমি বুঝি ইগনিশিয়া, আমি বুঝি সালফার, সোরিনাম, মার্সল, সিভিলিনাম, এই আমি বুঝি। ওসিটি কি এটা আমি বুঝি না। আমি ছাত্র, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনারা দয়া করে আপনারা এই সমস্ত ওসিটির দিকে তাকাবেন না। আপনারা ওষুধের দিকে তাকান, রোগের দিকে তাকান। রোগ আপনার দেহের রোগের উপর ভিত্তি করে ওষুধগুলোকে সেইভাবে আপনারা প্রয়োগ করেন। আমি এর আগের ক্লাসও বলেছি, সব ঠিক আছে, কিন্তু পটেন্সি ঠিক নাই, হবে না। ওষুধ নির্বাচন ওকে, ওষুধের পিউরিটি ঠিক নাই, হবে না। ওষুধের ডোজ ঠিক নাই, হবে না। আপনাকে এই বিষয়গুলি মাথায় নিয়ে আপনাকে চিকিৎসা দিতে হবে ইনশাল্লাহ। সেদিন আমি থাকবো না, যেদিন আমি দেখব বাংলার ঘরে ঘরে ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেসগুলি শুধুমাত্র হোমিওপ্যাথিক ডাক্তারদের দ্বারাই ভালো হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আজকে যে আলোচনা করেছেন সেখানে কয়েকগুলো পয়েন্টকে আমি নির্দিষ্ট করে সাধারণ চিকিৎসকদেরকে বলতে চাচ্ছি। স্যার আজকে আলোচনার মধ্যে জেনারেলি কথা বলতে গিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্যার প্রথমে উপস্থাপন করেছেন একটি বন্ধ্যাত্বের রোগীকে চিকিৎসা দিতে হলে প্রথম কারণ নির্ণয় করতে হবে। যদি কারণ নির্ণয় না করতে পারেন তাহলে আপনি ওষুধ নির্বাচন করে কখনোই সফল হতে পারবেন না। এ কথাটি স্যার জোর দিয়ে বলেছেন এবং এ কথাটা আপনারা অবশ্যই স্মরণে রাখবেন। আমাদের সকল বন্ধুদের মধ্যে এই কথাটাই ধারণা যে আমরা মেডিকেল থেকে ওষুধ পড়বো, রোগীর সাথে মিলাবো আর ওষুধ দেব, হয়ে যাবে। আপনি সব মিলাবেন, দেখলেন যে ওই রুগীটা ওবেসিটির কারণে বন্ধ্যাত্ব, সেই ওবেসিটিকে যদি আপনি ওভারকাম করতে না পারেন তাহলে আপনি বন্ধ্যাত্ব রুগী ভালো করতে পারবেন না। একখানে আছে আপনার রুগীর বন্ধ্যাত্বের কারণ হচ্ছে তার লিউকোরিয়া, সেই লিউকোরিয়া না সারাইলে আপনি সেখানে সফলতা হতে পারবেন না। এক রুগীর সমস্যা রয়েছে তাহার এজোস্পার্মিয়া, সেখানে আপনি সফল হইতে গেলে শুধু আপনার ওষুধের উপর নির্ভর করে আপনি চিকিৎসা করে সফল হতে পারবেন না। আমি একটি উদাহরণ দিচ্ছি, আমার একটি রুগী 12 বছর বিবাহিত জীবন, তাহার সকল কিছু সব ঠিক আছে কিন্তু তার বাচ্চা কনসেপ্ট করে না। তার সকল চিকিৎসায় ব্যর্থ হয়ে আমার কাছে আসার পর তার কথাগুলো বলার প্রসঙ্গে জানতে পারলাম তাহার শুধু
ছোটবেলা থেকেই সাদা স্রাবের কারণে তার বাচ্চা হয় না, শুধু বোরাক্স দেওয়ার সাথে সাথে সেই মাসেই সে গর্ভবতী হয়েছিল। এরকম যদি আপনি শুধু এই স্টেরিলিটির উপর নির্ভর করে নির্দিষ্ট করা ওষুধগুলোই পড়েন, তাহলে আপনারা এই বিষয়গুলো কিন্তু পাবেন না। স্যার আজকে এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করেছেন যে রোগীকে উপলব্ধি করা, রোগীর কারণ নির্ণয় করা এবং ঔষধ নির্বাচনের পূর্বেই আপনাকে নির্ণয় করতে হবে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন। সেই বিষয়টা প্রাধান্যের উপর নির্ভর করবে আপনার সফলতা। তাই বিনীত অনুরোধ জানাবো, স্যারের এই কষ্ট, স্যারের এই সময়ে গুরুত্বপূর্ণ, তার জীবনের অনেক জায়গায় তার দাওয়াত থাকে, বিভিন্ন জায়গায় তার রোগী দেখা থাকে, তারপরেও আপনাদের সময় দিচ্ছেন। আমরা সবসময় অনলাইন ভিত্তিতে আপনাদের ফ্রি চিকিৎসা দিতে চেষ্টা করতেছি, যেটা স্যারের মতো এত ব্যস্ততম মানুষও আমাদেরকে যেভাবে সময় দিচ্ছে, আপনারা এটাকে কাজে লাগাবেন। প্রিয় বন্ধুরা, আমি ইতিপূর্বেই আজকের অনুষ্ঠানের প্রথমে একটি ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম একটি রাজনৈতিক নিরপেক্ষ এবং আমরা এটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য আমরা কাজ করি। এজন্য আপনারা অনেকে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন যে যারা কোনো কাজ পায় না তারাই এই স্বেচ্ছাশ্রমের নামে তারা নিজেদের শুধু এখানে জাহির করে, এখানে আমরা অনলাইনে শুধু সময় নষ্ট করি, অপচয় করি, আমাদের চেম্বারে রোগী থাকে না, তাই আমরা এখানে এসে আমরা আলোচনা করে সময় অপচয় করি। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের এই ধারণা থেকে বেরিয়ে আসুন। স্যারের ব্যক্তিগত জীবনের ইতিহাস আপনারা সকলেই জানেন। স্যার বাংলাদেশের এই ডিএইচএমএস থেকে শুরু করে তিনি বিএইচএমএস এর প্রতিষ্ঠাতা এবং বিএইচএমএস এর ডাক্তারদের এই বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য তার যে সংগ্রাম, তারপর এখন তার চেম্বারে যে রোগীর যে সফলতা, সব মিলিয়ে স্যারের এই সময়ে ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু আপনাদের সময় দিচ্ছে, এ কথাটা স্মরণ রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমি ঘোষণা দিয়েছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের একটি কেন্দ্রীয় কার্যালয় প্রয়োজন, যেখানে থেকে আমরা সরাসরি আপনাদেরকেও যেন সহযোগিতা করতে পারি। এই জন্য আমাদের একটা নির্দিষ্ট স্থানে বসার জন্য সুযোগ করে দেওয়ার অনেক দিন ধরে তাগিদ অনুভব করছিলাম। তাই আমি নিজ উদ্যোগে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের একটি কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের জন্য আমি তৈরি করেছি এবং সেটা সেভাবে প্রস্তুত রয়েছে। এটার স্থানটি হচ্ছে আশুলিয়া থানা বাস স্ট্যান্ড, সাভার। আশুলিয়া থানা বাস স্ট্যান্ডটা হচ্ছে ইপিজেড থেকে সামনে ওভারব্রিজের সাথেই এয়ার টাওয়ারে আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় হবে। এবং যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা চন্দ্রা পার হয়ে যখন ইপিজেড পার করবেন, সেখানেই আমাদের এই রাস্তার মধ্যেই এয়ার টাওয়ার রয়েছে, সেখানে ৯ নম্বর রুমে আমাদের কেন্দ্রীয় কার্যালয়। যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা স্মৃতিসৌধ পার হয়ে পল্লী বিদ্যুতের পর বাইপাইল থানা বাস স্ট্যান্ড বললেই যে কেউ আমাদের এই চেম্বারটি দেখিয়ে দিবে। স্ট্যান্ডের সাথেই আমাদের এই চেম্বার। আমরা আগামী ৩১ তারিখে এই কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করব। সেখানে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার উদ্বোধন করবেন এবং আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের যারা রয়েছেন এবং উপদেষ্টা পরিষদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদের গুরুত্বপূর্ণ অনেকেই উপস্থিত থাকবেন। এবং ইতিমধ্যে আমাদের একজন অত্যন্ত দক্ষ ডাক্তার, যিনি সফটওয়্যার উপর অত্যন্ত দক্ষ, তিনি বাংলা সফটওয়্যারের প্রবক্তা। বাংলাদেশে আমি নিয়মিত তাকে নিয়ে লাইভ করতেছি, প্রতি মাসের 2টি করে লাইভ তার দ্বারা হচ্ছে, যে সফটওয়্যার ভিত্তিতে রুগী দেখার যে একটা কনসেপ্ট, সেটা বাংলা ভাষায় আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। তিনি আপনাদের জন্য সহজ করে, আপনাদের স্বল্প মূল্যে, এবং যাতে আপনারা যদি মনে করেন যে তার কাছ থেকে আরো সহজতর ভাবে পেতে চান, তাহলে ৩১ তারিখ শুক্রবার আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তিনি আমার চেম্বারে থাকবেন এবং সফটওয়্যার ভিত্তিতে রোগী দেখার যে কৌশল তিনি আপনাদেরকে শিক্ষা দিবেন। এবং এই সফটওয়্যার যারা নিতে চাচ্ছিলেন, যারা চাচ্ছিলেন যে এই সফটওয়্যার ব্যবহার করার কি কি সুযোগ সুবিধা রয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে হাতে কলমে তিনি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং যদি কোনো কঠিন কমপ্লিকেটেড কোনো কেস থাকে, তাহলে আপনারা আমার সাথে প্রথমেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আমরা সুনির্দিষ্ট কয়েকটি কেসকে নিয়ে অ্যানালাইজ করব, যেখানে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার সহ
আমাদের ডাক্তার লাবণী আমিন, আমাদের সাহারা রেবা এবং কামরুন্নাহার মুন্নি সহ আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা বোর্ড বসে আমরা কিছু কেস আমরা দেখব, যে কারণে আমি প্রচার করিনি যে আমরা ফ্রি ক্যাম্পিং করব, যেহেতু আমাদের সময় সীমিত এবং আমরা যে স্টাইলে রুগী দেখি, আমরা প্রায় শুনেন স্যার একটি রুগী দেখে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। এটি কেস টেকিং, কেস অ্যানালাইসিস এবং একক ঔষধ নির্বাচন পৌঁছে দেওয়া। একটি কেস যদি আপনাদের সম্মুখে উপস্থাপন করে আমরা হাতে কলমে দেখিয়ে দিতে পারি, তাহলে আমাদের কার্যক্রম সফল হবে। আমরা এখন থেকে শুরু করছি এভাবেই। এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ে ইতিপূর্বেই ঘোষণা করেছেন আমাদের লাবণী আমিন, আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের তিনি মহাসচিব। তিনি মাসের প্রথম শুক্রবার নিয়মিত আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ে রুগী দেখবেন। যারা যারা এরকম হরমোন জনিত বিভিন্ন কঠিন রোগ, তিনি ইতিপূর্বে একটি লাইভ করেছেন হরমোন জনিত জটিলতার ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রোগীর সফলতা কেসগুলো তিনি উপস্থাপন করেছেন, তিনি সেটা এখন উপস্থাপন করবেন। এরকম অনেক আকর্ষণীয় আমরা সেই দিনটাকে সাজানোর জন্য চেষ্টা করেছি। আপনারা যদি আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আজকের এই লাইভ শেষে আপনারা এখানে উপস্থাপন করবেন যে কে কোন কেসটি নিয়ে কথা বলতে চাচ্ছেন, সেই কেসটা আমরা সেখানে অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের চিকিৎসা জীবনের সফলতা কামনা করছি এবং আপনাদের সফলতাই আমাদের সফলতা। আপনার যদি চিকিৎসা জীবনে সফল হন তাহলে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের এই স্বেচ্ছা কার্যক্রম, এই কর্মপ্রচেষ্টা আমাদের সার্থক হবে বলে আমরা মনে করি। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে দু কথা বললে স্যার আমরা লাইভ শেষ করবো ইনশাআল্লাহ। স্যার প্লিজ। কথা বলার সবকিছু সভাপতি সাহেব বলছেন। আগামী 31 তারিখ ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ আমি যাব। আপনারা সবাই আসবেন। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের বাইরেও যারা আছেন তারাও আপনারা আসতে পারেন। অল আর মোস্ট ওয়েলকাম। আপনারা আসবেন ইনশাল্লাহ। সেদিন দেখা হবে। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামে আমার পদচারণা আজকে 3 বছর, সম্ভবত 2022 থেকে এ পর্যন্ত আছি এবং আমি ঘোষণা দিয়েছি যে আমৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ থাকব। কারণ এই শিক্ষামূলক এই অনুষ্ঠান, এটা এত সুন্দর আমার কাছে ভালো লাগে এই কারণে যে আমি আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের নিকট থেকে শিখতে পারি, আমি আপনাদের সাথে জ্ঞান বিনিময় করতে পারি। এই জন্য ওয়াকুব আলী সাহেব আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনাদের দাওয়াত কবুল করলাম এবং সেদিন আমরা ইনশাল্লাহ উদ্বোধন করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।